প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আজকে আমি তোমাদের সামনে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করব। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চলরাশি হচ্ছে তিনটি, কি কি? আয়তন, চাপ এবং তাপমাত্রা। প্রথমেই প্রশ্ন আসে তোমাদের মাথায় যে চলরাশি কি? চলরাশি হচ্ছে ওই রাশি, এই চলরাশি তিনটার ক্ষেত্রে যে কোনো একটাকে স্থির রেখা তুমি যদি বাকি দুটাকে পরিবর্তন করো, একটাকে স্থির রেখা, এই একটাকে স্থির রেখা যদি বাকি দুটাকে পরিবর্তন করো, তাহলে তাদের পরিবর্তনটা নিয়মিত হবে। একইভাবে তুমি যদি বি কে স্থির রাখো, তাহলে পি আর পি এর পরিবর্তন নিয়মিত হবে। তুমি যদি টি কে স্থির রাখো, পি আর বি এর পরিবর্তন নিয়মিত হবে। তুমি যদি পি কে স্থির রাখো, তাহলে বি আর পি এর পরিবর্তন নিয়মিত হবে। নিয়মিত মানে সমানুপাতিক বা সমানুপাতিক। এইভাবে পরিবর্তিত হবে, এটা সময় বলে দিবে আমরা যখন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু খেয়াল করবা, আমরা যখন ম্যাথ করতে যাব, আমরা যেহেতু সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলের যুগে আমরা কাজ করতেছি, এখানে প্রায় ম্যাথ থাকে। তো ম্যাথের ক্ষেত্রে কি হয়, ম্যাথের ক্ষেত্রে আমার কিছু ম্যাথমেটিক্যালি কিছু মান আড়া মুখস্থ রাখতে হয়। তো এখানে আমার কি কি মান মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা এবং চাপ, ঠিক আছে? প্রমাণ তাপমাত্রা এবং চাপ কি মুখস্থ থাকতে হবে আমার? প্রমাণ তাপমাত্রা এবং চাপের মান আমার মুখস্থ থাকতে হবে। তাহলে আসো আমরা এখানে দেখব প্রমাণ তাপমাত্রার মান কত। প্রমাণ তাপমাত্রা এবং চাপ কি? প্রমাণ তাপমাত্রা, তাপমাত্রা এবং চাপ, এটাকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচার এন্ড প্রেসার, টেম্পারেচার এন্ড প্রেসার, যাকে বলা হয় এসটিপি, সংক্ষেপে বলা হয় এসটিপি। তাহলে প্রমাণ তাপমাত্রা কত? কি প্রমাণ তাপমাত্রা কত? প্রমাণ তাপমাত্রা কত? প্রমাণ তাপমাত্রা হচ্ছে 1, যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়। যে তাপমাত্রায় কি করে? যে তাপমাত্রায় বরফ গলে, বরফ গলে পানিতে পরিণত হয়। 2, যে তাপমাত্রায়, যে তাপ যে তাপমাত্রা বরফ গলে পানিতে পরিণত হয়, অথবা যে তাপমাত্রা পানি জমে বরফে পরিণত হয়। কোন তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়? নিশ্চয়ই তোমরা জানো, 0°C তাপমাত্রায় কি হয়? পানি জমে বরফে পরিণত, অথবা বরফ গলা প্রমাণ চাপ পড়াবো আমরা এখন। প্রমাণ চাপের ক্ষেত্রে কি বলছে, আমি কিন্তু তাপমাত্রা একটা পেয়ে গেলাম। যখনই এসটিপি কথাটা আসবে, তখন আমরা কত লিখবো? 0°C অথবা 273 কেলভিন। চাপ কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের 45° অক্ষাংশের কোন স্থানে 76 সেন্টিমিটার পুরো বরফের স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ চাপ বলা হয়। তাহলে প্রমাণ চাপের ক্ষেত্রে উচ্চতা এর মান কত? 76 সেন্টিমিটার ভারত। আচ্ছা, এটা একটা, তাহলে প্রমাণ চাপের মান কত পাইলাম? প্রমাণ চাপের মান, প্রমাণ প্রমাণ চাপের মান কি ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম? 76 সেন্টিমিটার এইচজিপি। অথবা কোন কোন সময় তোমাদের বইয়ে বলবে কত এটাকে, 760 মিলিমিটার এইচজিপি। কারণ আমরা জানি কি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। এটাকে আমরা এখন কি করব? সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব। 0.76 মিটার এইচজিপি। পারদের একে, পারদের এইচ যে কার প্রতীক? পারদের প্রতীক। তাহলে এইচ 76 মিটার পারদ চাপ। এখন খেয়াল করো, আমরা জানি এইচ গভীরতার কোন একটা, এইচ উচ্চতার কোন স্তম্ভের তলদেশে চাপের মান আমরা জানি, আমরা জানি এইচ গভীরতার
এইচ গভীরতার কোন স্তম্ভের তলদেশে, এইচ গভীরতার কোন স্তম্ভের তলদেশে চাপের মান, এইচ গভীরতার কোন স্তম্ভের তলদেশে চাপের মান পি ইজ ইকুয়াল টু কত, এইচ রো জি। হাই স্কুলে পড়ছিলাম এরকম একটা বিন্দু ছিল যে এ বিন্দুতে চাপের মান কত, এরকম করছিল না, একটা সূত্র ছিল যে এইচ গভীরতার এরকম একটা স্তম্ভ দেওয়া ছিল, তার নিচে এইচ গভীরতার কোন বিন্দুতে চাপের মান কত। আমরা কি পাইছি, এইচ গভীরতার কোন স্তম্ভের তলদেশে চাপের মান পি ইজ ইকুয়াল টু কত পাইছি, এইচ রো জি। তাহলে পি ইজ ইকুয়াল টু যদি আমরা এইচ রো জি পেয়ে থাকি, তাহলে এখান থেকে এখন খেয়াল করো, এটা ছিল কি একটা একক, এইটা একটা চাপের একক। এখন চাপের এই এককটাকে আমরা কি করব, এমকেএস এককে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব, দেখো পি ইজ ইকুয়াল টু এইচ কত দেওয়া আছে 0.76 ইন্টু পারদের ঘনত্ব 13,596 কিন্তু জি এর মান হচ্ছে 9.8। স্তম্ভের উচ্চতা, পারদ স্তম্ভের উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 0.76 মিটার। পারদের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে অভিকর্ষণের মান জি ইজ ইকুয়াল টু কত 9.8 mS/1। এখন তুমি যদি এটা গুণ দাও তাহলে এই মানটা আসে 101, 325 বা তার আশেপাশে। এটা হচ্ছে কি, এই এককটা কি ছিল, মিটার পারদ চাপ। এই এককটা কি আসবো, প্যাসকেল। এই প্যাসকেলটা হচ্ছে পারদের এমকেএস একক, চাপের এমকেএস একক। চাপের এমকেএস একক কি, প্যাসকেল। আর এখানে চাপের চাপের একক কি ছিল, মিটার পারদ চাপ। অনেকগুলি অঙ্কে আছে তোমার এরকম চাপ দেওয়া থাকবে, এরকম চাপ দেওয়া থাকলে এটাকে আমরা প্যাসকেলে নিয়ে, যদি প্রয়োজন হয়, কোনো সময় প্রয়োজন হবে না, এমনিতে কাটাকাটি চলে যাবে, তখন তার দরকার নাই। আর যদি প্রয়োজন হয় তাহলে মিটার পারদ চাপকে আমরা এভাবে কি করে নিব, এভাবে আমরা মানে তার চাপের মানটা বের করে নিব। ঠিক আছে, তো এইভাবে আমরা মানটা বের করে নিয়ে, প্রমাণ তাপমাত্রা কত পাইছিলাম 273 কেলভিন। প্রমাণ তাপমাত্রা কত 0°C বা 273 কেলভিন। আর প্রমাণ চাপের মান কত পাইছো 101, 325 প্যাসকেল। এটাকে বৈজ্ঞানিক নিয়মে নিয়ে আরো দুই ভাবেই করা যায়। চাপের মান পি ইজ ইকুয়াল টু আছে 1.01 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, অথবা এই চাপের মান পি ইজ ইকুয়াল টু কত আছে 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল হয়। ঠিক আছে, এগুলি আমরা অঙ্কে বারবার ব্যবহার করব। ঠিক আছে, এখন খেয়াল করো, যদি এটা এটা যদি বলতো যে এইচ গভীরতার কোন গভীরতা পারস্তম্ভের ক্ষেত্রে পাইছে, এটা যদি বলতো যে যদি বলতো এরকম, আরেকটা প্রশ্ন যদি এরকম আসে 10 মিটার গভীরতার পানির তলদেশে, 10 মিটার গভীরতার পানির তলদেশে চাপের মান কত, 10 মিটার গভীরতার পানির তলদেশে চাপের মান পি ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, এইচ রো জি। তাইলে পি গভীরতা এইচ ইজ ইকুয়াল টু 10, পানির ঘনত্ব কত 10 কিউব, জি এর মান কত 9.8। এটা বের করলে পি এর মান কত আসবে 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্যাসকেল। ঠিক আছে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন মান দেওয়া থাকবে। যদি বলতো যে যদি 76 সেন্টিমিটার না বলে যদি কোনো সময়, এটা তো আমাদের স্ট্যান্ডার্ড মান, এটা কোনো পরিবর্তন নাই। পৃথিবীর পৃষ্ঠে যে স্ট্যান্ডার্ড মান থাকে, এই যে আমরা দাঁড়ায় আছি এখানে, পুরা পৃথিবী, এখানে বায়ুস্তম্ভ আমাদেরকে একটা চাপ দিচ্ছে সবসময়। এই চাপের মানটা কত, এই চাপের মানটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ। আমরা সবসময় পুরা পৃথিবীর পৃষ্ঠে, ভিক্টোরিয়া মাঠ বলো, সরকারি কলেজের মাঠ বলো, কিংবা অন্য যে কোনো মাঠ আছে, যে কোনো ভূমি আছে, ভূমিতে সবসময় এই চাপটা থাকে। তাইলে খেয়াল করো, যদি কোনোদিন তোমার এরকম একটা কনসেপ্ট আসে যেখানে কি হয়, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা,
ধরো এখানে একটা পুকুর আছে, আছে কি জানি বলে একটা কূপ আছে। আচ্ছা, এটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে কুয়ার তলদেশ। ঠিক আছে, এই জায়গায় চাপের মান কত হবে? 10⁵ প্যাসকেল, যেটা আমরা বের করছি সবসময়। এই জায়গায় কত? 10⁵ প্যাসকেল। এই জায়গায় কত? 10⁵ প্যাসকেল। এই জায়গায় এসে কি চাপের মান সেম থাকবে? এটা কি সম্ভব? পৃথিবীর আমি যেটা বের করছি এটা সরাসরি পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। এটা সবসময় কার ক্ষেত্রে প্রযোজ্য? পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা কি না, প্রযোজ্য না। যদি এই জায়গায় নিচে চলে আসে, তাহলে এই জায়গায় চাপের মান যদি তুমি 10⁵ ধরো, তাহলে এই জায়গায় কত আসবে? ধরো এটাকে পি, তাহলে এখানে আসে ধরো পি প্রাইম কি হবে? উপরের চাপ যেটা আছে এটা তো থাকবেই, উপরের চাপ যেটা আছে 10⁵ এটা তো থাকবেই, প্লাস এই যে তুমি মনে করো কত গভীরতায় আসছো, এই গভীরতার নিচে নামছো, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই গভীরতার নিচে নামছো, তাইলে কি হবে? এইচ রো জি। আচ্ছা, মনে করো এখানে একটা আলপস পর্বত আছে যেটার উচ্চতা এইচ। এখন তুমি যদি এখান থেকে এইচ উচ্চতায় যাও, পি ডাবল, তাইলে কি হবে? পি মাইনাস এইচ রো জি। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রে প্রযোজ্য। পৃথিবীর পৃষ্ঠে হচ্ছে 10⁵, এর চেয়ে উপরে গেলে কমবে, নিচে নামলে কি হবে? চাপের মান বাড়বে। ওগুলো হচ্ছে পরিবর্তিত চাপ। আর পৃথিবীর পৃষ্ঠের স্ট্যান্ডার্ড মানটা কত? 10⁵ প্যাসকেল। প্রমাণ চাপ তো বুঝাই নিলাম, এটা আমার বারবার কাজে লাগবে, তখন যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা, আসো বয়েলের সূত্র। বয়েলের সূত্র আমার চলরাশি জানি তিনটা, কি কি ছিল? টি, ভি, আর একটা হচ্ছে টি। বয়েলের সূত্র স্থির, যেহেতু তিনটাই চলরাশি, একটা স্থির থাকলে বাকি দুটা নিয়মিত ভাবে পরিবর্তিত হয়, তাইলে এখানে টি যখন তোমার স্থির থাকবে তখন পি আর বি কি হবে? নিয়মিত ভাবে পরিবর্তিত হবে। ঠিক আছে, তাইলে এখানে লেখো স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোন তাপমাত্রায় কোন গ্যাসীয় পদার্থের, স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় পদার্থের, গ্যাসীয় পদার্থের আয়তনের মান, আয়তনের মান প্রযুক্ত চাপ, স্থির তাপমাত্রায় কোন গ্যাসীয় পদার্থের আয়তনের মান প্রযুক্ত চাপের, প্রযুক্ত চাপের, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ধরি টি স্থির তাপমাত্রায়, তো সেম ভাবে এটা ধরো, ধরি টি স্থির তাপমাত্রায়, ধরি টি স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় বি আয়তনের, বি আয়তনের কোন, বি আয়তনের কোন গ্যাসীয়, বি আয়তনের কোন গ্যাসীয় পদার্থের, পদার্থের গ্যাসীয় পদার্থের টি স্তর তাপমাত্রায় বি আয়তনের কোন গ্যাসীয় পদার্থের চাপের মান পি হলে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? বি ইজ প্রপোর্শনাল টু 1/p। কি? আয়তনের মান তুমি যদি বাড়াও কোনো একটা নির্দিষ্ট পরিমাণ, মনে করো তোমার এই যে বার্থডে বেলুনটা ছিল, ঠিক আছে, এখানে এই বার্থডে বেলুনের ভিতরে তোমার যে কি আছে, গ্যাসের পরিমাণটা আছে, এটা কিন্তু সুনির্দিষ্ট, এটা কি সুনির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ, এখানে কম বেশি না। এখন তুমি যদি এটাকে চাপ দিয়ে বাড়াও,
চাপ বাড়াও, চাপ বাড়ায় দ্বিগুণ করো, চারদিক থেকে সমপরিমাণে চাপ দাও, তাহলে তার আয়তনটা কি হবে? অর্ধেক হয়ে যাবে। চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে। আবার তুমি যদি এটাতে কি করো, আয়তনের পরিমাণ বাড়ায়, ঠিক এই পরিমাণ গ্যাসকে আয়তনের পরিমাণ বাড়ায় দ্বিগুণ করে ফেলতে, চাপ কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। ব্যস্তানুপাতিক কথাটার মানে হচ্ছে একটার মান যত গুণ বাড়ানো হয় আরেকটার মান ঠিক তত গুণ কমে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক কথাটার ধর্ম। কি? একটা রাশির মান, দুইটা রাশির মধ্যে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়, একটা রাশির মান যত গুণ বাড়ানো হয় আরেকটা রাশির মান ঠিক তত গুণ কি করে? কমে। ঠিক আছে? বয়েলের সূত্র অনুসারে বি ইজ প্রপোর্শনাল টু 1/p। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা ধ্রুবক বসাইতে হয়, এই ধ্রুবক বসাইলে কি আসবে? 1/p, বা এখান থেকে পি ভি ইজ ইকুয়াল টু কে। এটাকে যদি তুমি বড় পরিসরে নাও তাহলে কত আসবে? p1v1 ইজ ইকুয়াল টু p2v2 ইজ ইকুয়াল টু p3v3 ইজ ইকুয়াল টু p4v4 ইজ ইকুয়াল টু ডট ডট ডট, মনে করো pn যতগুলি গুণ দাও না কেন এখানে কি হবে? একটা ধ্রুবক মান আসবে। সবসময় কি করবে? একটা ধ্রুব রাশি আসবে এখানে। ধ্রুব রাশিটা কি? ধরো আমার এই ধ্রুব রাশিটাকে ধরছি আমি কত? 100। অর্থাৎ পি আর বি এর গুণফল সবসময় কত হবে? 100 হবে। পি আর বি এর গুণফল যদি 100 হয় তাইলে এখানে আমরা কি লিখতে পারি? ধরো পি এর মান ধরলাম আমি কত? 2, তাহলে বি কত? 50। আমি পি এর মান বাড়ায় দ্বিগুণ করলাম, কত হচ্ছে? কারণ দুইটা 50 দুগুণে কত? 100। পি এর মান করছে আমি 4, তাহলে বি এর মান কত? 25। 4 25 কত? 100। আর পি এর মান বাড়ায় আমি করছি কত? 8, তাহলে এটা কত হবে? 12.5। আর এটা যদি আমি বাড়ায়া কি করি, 8 থেকে যদি আমি এটাকে বাড়ায়া কি করলাম, মনে করো এটাকে আমি উল্টাটা করলাম, এটাকে আমি 25 করলাম। ঠিক আছে? তাহলে এটাকে 25 করলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4। ঠিক আছে? একটা যত গুণ বাড়তেছে আরেকটা ঠিক কি করতেছে? তত গুণ কমতেছে। ঠিক আছে? তুমি দেখো প্রত্যেকটা ইজ ইকুয়াল টু কত? 100। এখন এটার ম্যাথমেটিক্যালি আমরা কি ব্যবহার করব? ম্যাথমেটিক্যালি আমরা এটাকে ব্যবহার করব অঙ্ক করার জন্য সবসময় p1v1 ইজ ইকুয়াল টু p2v2, অথবা তুমি যদি ব্যস্তানুপাতিক লেখো, ব্যস্তানুপাতিক লিখলে কি আসবে? v1/v2 ইজ ইকুয়াল টু p2 ডিভাইডেড বাই p1। যদি দুইটা রাশি ব্যস্তানুপাতিক হয়, তাহলে তাদের ক্রম 1 2 চেঞ্জ হয়ে 2 1 হয়ে যাবে। দুটি রাশি যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। কিভাবে? এই 1 থেকে পরিবর্তিত হয়ে 2 হলে এখানে 2 থেকে 1 হবে, ক্রম 1 to 1 তো একই থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এটাই ব্যস্তানুপাতিকের ধর্ম। ঠিক আছে? এটাই হচ্ছে কি? ব্যস্তানুপাতিকের ধর্ম। তাহলে এখানে কি পাইলা তোমরা? যে সূত্রটা পাইছো ম্যাথ করার জন্য p1v1 ইজ ইকুয়াল টু p2v2। আর এখানে এটা এখন তুমি যদি দেখো, p1 এর মান 2 হলে b1 এর মান কত? 50। p2 এর মান 4 হলে b2 এর মান 25। কারণ 50 দুগুণে 100, 4 25 100, 8 ইন্টু 12.5 গুণ দিলে কত আসবে? 100। 25 ইন্টু 4 গুণ দিলে 100। এখন এই যে ব্যস্তানুপাতিকের ম্যাথ করার লাগা এটা পাইছো, ক নাম্বারের লাগা এটা আসবে, ম্যাথের জন্য এই সূত্র অ্যাপ্লাই হবে। এটা কোথায় লাগবে? এটা লাগবে এমসিকিউ তে। তো এমসিকিউ করো। এমসিকিউ করার সময় তোমার লেখচিত্র অঙ্কন করো। তো আমার তো আসলে এখানে লেখচিত্র দেখানো সম্ভব না, আমি বোর্ডের মধ্যে দেখায় দিচ্ছি। দেখো এক্স অক্ষ বরাবর আমি কি বসাবো? চাপের মান। এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি? ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর বসাবো চাপের মান। এক্স অক্ষ বরাবর, কি? চাপের মান পি। ওয়াই অক্ষ বরাবর আয়তনের মান বি। ঠিক আছে? ওয়াই অক্ষ বরাবর আয়তনের মান বি। ঠিক আছে? তাহলে এইদিকে বসাইছি আমি কি? বি। এদিকে বসাইছি আমি কি? পি। ঠিক আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো। তাহলে চাপের মান পি কত ধরছিলাম প্রথমে? ধরো এটা p1, এটাকে ধরো p1। p1 is equal to 2, p2 is equal to 4, p3 is equal to 8,
P4 is equal to 25। তাহলে এখান থেকে এটা বসায় যাও 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25। আর ওই অক্ষ বরাবর আয়তনের মান কত আছে? 50, 25, সর্বোচ্চ ধরো কত? 100 পর্যন্ত আছে। এটাকে ধরো 50, 100 ধরবো না, 50, 50 এর অর্ধেক কত? 25, এর অর্ধেক কত? 12.5। মানগুলি বসাও। যখন পি এর মান তোমার 2, ধরো এই জায়গায় হচ্ছে 2, তখন যখন তুমি পি এর মান 2, তখন বি এর মান কত? 50, এই জায়গায় ছিল একটা। তারপর হচ্ছে যখন তুমি 4 বানাবা তখন সেটা কত হয়ে যাবে? এই পি এর মান 2 থেকে পরিবর্তিত হয়ে যখন 4 হবে তখন আয়তনের মান কত হয়ে যাবে? এই 25 হয়ে যাবে। তারপরে যখন তুমি এখান থেকে বাড়ায়া কত করবা? পি এর মান যখন 8 করবা, ধরো এই জায়গায় নিয়ে গেলা, তখন এটা তোমার কত আসবে? 12.5 চলে আসবে, এটা আসবে 12.5। তারপর তুমি যদি এটাকে কি করো, কমায়া কত নিয়ে যাও, যদি পি এর মান তুমি 25 করো, পি এর মান 25 করলে ভি এর মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাইলে ব্যস্তানুপাতিক রেখাটার প্রকৃতি হবে এরকম, মনে রাখবা। এখানে পি আর বি ছিল কি? ব্যস্তানুপাতিক। পি আর বি ছিল কি? ব্যস্তানুপাতিক। এই পি বি ব্যস্তানুপাতিক লেখটার প্রকৃতি হয়েছে কিরকম? পি বি ব্যস্তানুপাতিক লেখটার প্রকৃতি হচ্ছে এরকম। এটা শুধু পি বি লেখ না, যে কোনো লেখার ক্ষেত্রে, যে কোনো ব্যস্তানুপাতিক লেখার ক্ষেত্রে দুটা রাশি যদি ব্যস্তানুপাতিক হয়, যদি মনে করো এ ইজ প্রপোর্শনাল টু 1/b হয়, তাহলে এই যে এই বি বনাম এ লেখাটা কিরকম হবে? এরকম, এরকম হবে, অধিবৃত্তাকার হবে। যে কোনো ব্যস্তানুপাতিক রাশির ক্ষেত্রে লেখাটা কিরকম? এরকম অধিবৃত্তাকার হবে। বুঝতে পারছো? এখন তুমি দেখো তো এখানে আরো দুটা লেখা আছে। একটা হচ্ছে তোমার বি, পি উপরে কি বসতেছে? পিবি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এই আরেকটা এখানে তুমি কি করছো? এক্স অক্ষ আর এটা হচ্ছে কত? ওয়াই অক্ষ। এই বরাবর পিবি আর এই বরাবর বি। এক্স অক্ষ বরাবর পি এর মান তুমি যাই বসাইছো, P1, P2, P3, P4, 2, 4, 8, 25, তুমি যাই বসাইছো না কেন, পিবি এর গুণফল কত হচ্ছে? 100। তুমি পি এর মান যাই বসাও না কেন, পিবি এর মান কত? পিবি ইজ ইকুয়াল টু 100। তাহলে এটা পি বনাম পিবি যেহেতু পরিবর্তন হয়, তাহলে এটা হচ্ছে এরকম সরলরেখা। আবার তুমি যদি বি নেও, বি বনাম পিবি লেখাও করো, বি বনাম পিবি লেখো করলে সেম কি থাকে? বি এর মান তুমি চেঞ্জ করে যাই বসাও না কেন, বি এর মান তুমি চেঞ্জ করে যাই বসাও না কেন, পিবি ইজ ইকুয়াল টু কত? সবসময় 100 হবে। পি এর মান পরিবর্তন করে যাই করো, পিবি ইজ ইকুয়াল টু 100। বি এর মান পরিবর্তন করে যাই করো না, পিবি ইজ ইকুয়াল টু কত হবে? 100 হবে। তো এই যে তিনটা লেখো, দেখলে আরেকটা লেখা আছে, এটা আমি পরে দেখাবো, এখন দেখলে পেস্ট লাগাবা। তাইলে ক্লিয়ার? এইটুকুই হচ্ছে তোমার বয়েলের সূত্র, তোমার জানা দরকার। এখন বয়েলের সূত্রের ম্যাথ গুলি কিরকম হয়, বয়েলের সূত্রের গাণিতিক সমস্যাগুলি কিরকম হয়, এটা আমি আগামী দিন আলোচনা করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে বয়েলের সূত্রের গাণিতিক রাশিমালাগুলি আলোচনা করবো। আজকে এটুকুই।